সকলেরই সংসদে যাওয়ার যাত্রাটা শুরু হয় আইন ভাঙা এবং মিথ্যা বলার মাধ্যমে। এই অসততা ও মিথ্যার রাজনীতি আমি করব না। ডক্টর ইউনূস সরকারের অসাধারণ কৌশল, আর এই কৌশলে ধরাশয়ী হতে যাচ্ছে বিএনপি। ডক্টর ইউনূস বিএনপিকে ফাঁদে আটকে সরকারের সিদ্ধান্ত মানতে বাধ্য করছে। জামাত ইসলাম বা বিএনপি একত্রিত হয়ে একটা বাংলাদেশপন্থী একটা দল দেশ চালাবে, এই চিন্তা চেতনা তাদের ভিতরে নাই। যে কোনো ভাবে ভারতের আধিপত্য এখানে ডেকে আনতে হবে, এদের উদ্দেশ্যই কিন্তু এটা। দেখেন, আপনাদেরকে বলেছিলাম দর্শক যে এনসিপির অবস্থা কিন্তু আস্তে আস্তে গর্তের দিকে যাচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। ডক্টর ইউনূস সরকারের অসাধারণ কৌশল, আর এই কৌশলে ধরাশয়ী হতে যাচ্ছে বিএনপি। ডক্টর ইউনূস বিএনপিকে ফাঁদে আটকে সরকারের সিদ্ধান্ত মানতে বাধ্য করছে। হ্যাঁ, এটা শাসকের কাজ। এটাই কিছু দুষ্ট চক্র রাষ্ট্রের আইন মানতে চাইবে না, সরকারের আনুগত্য করতে চাইবে না অযৌক্তিকভাবে। আর ন্যায্য কোনো বিষয় হলে তো সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে, কিন্তু আন্দোলনও করবে না, আবার পেছনের দরজা দিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করবে। তখন একটা আইডিয়াল গভর্নমেন্টের কাজ হচ্ছে তাদেরকে সিস্টেমে ম্যানেজ করা, সিদ্ধান্ত মানতে বাধ্য করা। আপনারা জানেন যে সার্বভৌমত্ব দুই প্রকার। দেয়ার আর টু টাইপস অফ সভরেনিটি। ওয়ান ইজ ইন্টারনাল সভরেনিটি, আনাদার ইজ এক্সটার্নাল সভরেনিটি। এক্সটার্নাল সভরেনিটি ইজ বহিঃশক্তির কাছ থেকে বাংলাদেশ মুক্ত, স্বাধীন, কোনো এক্সটার্নাল প্রেশার ছাড়া সিদ্ধান্ত নিতে পারবে। বাংলাদেশের একটা বর্ডার থাকবে, যে বর্ডার ক্রস করে চাইলেও বহিঃশক্তি ঢুকতে পারবে না একটা নিয়ম মানা ছাড়া। এটাকে বলা হয় এক্সটার্নাল সভরেনিটি। আর ইন্টারনাল সভরেনিটি হচ্ছে জনগণের উপর সরকারের, রাষ্ট্রের আইন প্রয়োগের ক্ষমতা, আরো সহজভাবে বললে বল প্রয়োগের ক্ষমতা, বাধ্য করার ক্ষমতা। এটা সরকারের মৌলিক একটা দায়িত্বের মধ্যে পড়ে। সরকার বাধ্য করবে আইন মানতে, সিদ্ধান্ত মানতে, যদি যৌক্তিক সিদ্ধান্ত হয়। আর সেই সিদ্ধান্ত অযৌক্তিক হলে জনগণ প্রতিরোধ করবে। দেখেন, বিএনপি এখন নির্বাচন চায় না। এখন বিএনপি নির্বাচন চায় না, এটা সরাসরি বলুক। সরাসরি সরকারের কোনো অযৌক্তিক সিদ্ধান্ত যদি হয়, যেমন ফেব্রুয়ারিতে নির্বাচন যদি অযৌক্তিক হয়, সেটা বিএনপি খোলামেলা বলবে যে আমরা মানি না। কিন্তু না, তারা বলে যে আমরা মানি, আমরা রাজি, আমরা প্রস্তুত, কিন্তু তলে তলে নির্বাচন পেছাতে চায়। এনসিপিকে দিয়ে বলাচ্ছে, কর্নেল অলিকে দিয়ে বলাচ্ছে খালেদা জিয়ার এই অসুস্থতার মধ্যে তফসিল ঘোষণা করা ঠিক হবে না। এটা বিএনপি বলাচ্ছে, আমরা জানি। আবার কংগ্রেস নামের একটা দলের মাধ্যমে রিট আবেদন করায় নির্বাচনের কার্যক্রম স্থগিত করাতে। এরকম নানান নাটক চলছে, আমরা তো দেখছি। দর্শক, এই জায়গায় ডক্টর ইউনূস সরকারকে মাস্ট কৌশলী হতে হবে যে বিএনপি যাতে নির্বাচনে অংশ নিতে বাধ্য হয়। দিন শেষে হবেও সেটা, বিএনপি নির্বাচনে অংশ নিতে বাধ্য হবে, সরকারি সিদ্ধান্ত মেনে নিবে। অ্যাজ ইট ইজ ডাকসু। ডাকসুতে ছাত্রদল দফায় 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 বিরোধিতা করেছিল যে না, আমরা ডাকসু মানি না, সময় হয়নি, পরিবেশ পরিষদ কোথায়, শিবির প্রোগ্রামে বা ভিসির আমন্ত্রণে গিয়েছে, এই কারণে তারা মিটিং থেকে বের হয়ে যায়, অমুক তমুক কত কিছু। কিন্তু শেষে কি হয়েছে বলেন তো? ডাকসু নির্বাচন হয়েছে এবং শিবির জিতেছে, এবং সেটা ছাত্রদল চোরের মতো, পরাজিত শক্তির মতো মেনে নিয়ে, বিশ্ববিদ্যালয় শিবিরের সুপ্রিমেসি, ডাকসুকে মেনে নিয়ে চলতে হচ্ছে। এবং ছাত্রদল অনেক নেতা ধৈর্য হয়ে গেছে, অনেকের উত্থান হয়েছে অবশ্য, এবং চুপচাপ, কিছু করার নেই। ফেসবুকে দু একটা পোস্ট দেওয়া ছাড়া বাস্তবিক পক্ষে ছাত্রদলের কোনো রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেই। কেমন হয়েছে? জাতীয় নির্বাচনের খেলাটা এরকম হতে যাচ্ছে। বিএনপি নির্বাচন পেছনে ষড়যন্ত্র করবে, অমুক তমুক এই নানান কিছু করবে, বলবে, কিন্তু দিন শেষে সরকারের সাথে, ইউনূসের সাথে কৌশলে পারবে না। ইউনূসের যে অসাধারণ কৌশল, তাতে বিএনপি আটকা পড়বে। এখন বিএনপিকে কিভাবে ফাঁদে আটকানো যায়? অনেক ইনস্ট্রুমেন্ট আছে সরকারের, সবগুলো নিয়ে এখানে আলোচনা করবেন। এখানে আলোচনা করবো একটা টপিক নিয়ে, সেটা হচ্ছে জাতীয় পার্টি কার্ড। আপনারা জানেন যে জামাত চরমনায় 8 দল জাতীয় পার্টি নিষিদ্ধ চায়, এবং 14 দলভুক্ত দলগুলোকে নির্বাচনে তারা চায় না। গণ অধিকার পরিষদ, এনসিপি আর অনেকে, তারা জাতীয় পার্টি এবং 14 দলের বিরুদ্ধে, যেহেতু তারা ফেসিবাদের দোষর ছিল। আর বাস্তবিক পক্ষে জাতীয় পার্টি 14 দল, এদের কোনো গণভিত্তি নাই। এরা নির্বাচনে অংশগ্রহণ করা বিশৃঙ্খলা ছাড়া আর কিছুই নয়। তো সেই জায়গায় আমি প্রথমে এই বিষয়টা ক্লারিফাই করে নিই। জাতীয় পার্টি নিষিদ্ধ হোক বা না হোক, যেমন এখন কি জাতীয় পার্টি নিষিদ্ধ? না, নিষিদ্ধ না। তারা কি আদৌ কোনো পলিটিক্যাল কার্যক্রম করতে পারে বা আছে? নাই। এর মানে কি? ওয়ান কাইন্ড অফ অঘোষিত নিষিদ্ধ, অথবা হাফ নিষিদ্ধ। রাস্তাঘাটে বের হলে দুই একটা উত্তম মাধ্যম গণধোলাই খায়, আবার বের হওয়ার ওরকম চেষ্টা করে না, ওই পার্টি অফিসের মধ্যে সংবাদ সম্মেলন করে, দুই একজন টকশো করে। এই হচ্ছে জাতীয় পার্টি রাজনীতি। এইটা কোনো রাজনীতি না, এটা হচ্ছে দুধভাত। এই রাজনীতি করলে বা না করলে এতে কারো কিছু আসে যায় না। আর এই রাজনীতি একদম জরুরি ভিত্তিতে আইন করে নিষিদ্ধ করতে হবে, এটা না। জাতীয় পার্টি যদি লার্জ স্কেলে কিছু করতে পারতো বা পারে, সেটা ভিন্ন কথা। আবার জাতীয় পার্টি নির্বাচন রাজনীতি থাকলে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে সমর্থন দিবে, এটা যে কেউ বুঝে। তাহলে জাতীয় পার্টির স্ট্যাটাস কি নিষিদ্ধ না হলে এক প্রকার নিষিদ্ধ। আসলে জাতীয় পার্টি এই মুহূর্তে কোনো কার্যকর রাজনৈতিক দল নয়। নিবন্ধিত দল হলেও ইসি তাদেরকে ডাকে না, সরকার তাদেরকে ডাকে না। সরকার সব দলের সাথে আলাপ আলোচনা করে নানান বিষয়ে সিদ্ধান্ত নেয়, ঐকমত্য কমিশন
কোথাও জাতীয় পার্টিকে ডাকা হয় না, মানে নিষিদ্ধ না হলেও ওয়ান কাইন্ড অফ নিষিদ্ধ। ক্লিয়ার? তো এই জায়গায় প্রেস সচিব বলেছেন নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিতে পারবে যদি তারা চায়। এটা অনেকে আবার গণ অধিকার পরিষদের ছেলেরা, অনেক গুরুত্বপূর্ণ নেতারা আমার কাছেও পাঠিয়েছে, বলছে যে ভাই দেখেন, জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করা আর আওয়ামী লীগ অংশগ্রহণ করা তো একই কথা, তা আমাদের রক্তকে বৃথা গেল, বৃথা যাচ্ছে। প্রেস সচিব এটা কি বলছেন? আমি বলি উদ্বেগের কিছু নেই, জাতীয় পার্টি তো অলরেডি ওয়ান কাইন্ড অফ নিষিদ্ধ। অতএব এই জাতীয় পার্টি এইভাবে কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে? ওরা তো প্রার্থী দিতে পারবে না, ওরা কি নির্বাচনে অংশগ্রহণ করবে? ওরা রাস্তা বের হলে মানুষের চেঁচা খাবে। আমি চাই জাতীয় পার্টিকে ফরমালি নিষিদ্ধ করা হোক, আর যদি সেটা নাও করা হয় তাহলে জাতীয় পার্টি বর্তমান যে স্ট্যাটাস আছে তারা কিসে নির্বাচন করবে? অসম্ভব। আর আওয়ামী লীগ তাদেরকে ভোট দিবে না, এইরকম কোনো সুযোগ দেওয়া হবে না, চিন্তার কিছু নেই। তবে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে বা চাইলে, এইসব কথাগুলোর একটা দিক আছে, সেটা হচ্ছে বিএনপিকে ফান্দে রাখা। ফান্দে বোঝেন? দেখেন এই শব্দগুলো একটু ক্লারিফাই করি সুযোগে। চান্দাবাজ, কিন্তু এটা শুদ্ধ কিন্তু চাঁদাবাজ। ফাঁদ, ওটার অশুদ্ধ আঞ্চলিক প্যারোকিয়াল ভাষা হচ্ছে ফান্দে। আপনি যখন প্রতিপক্ষকে আঘাত করতে চাইবেন, প্রতিপক্ষকে খান খান করতে চাইবেন, তখন আপনি প্রমিত বাংলা এগুলো বলবেন না। আপনি যদি চাঁদাবাজ বলেন, এটা বিএনপিকে ভদ্র ভাষায় সমালোচনা করা হয়, সফট ভাষায়। কিন্তু যদি আপনি বলেন চান্দাবাজ, তাহলে একটু কঠিন ভাষায় সমালোচনা করা হয়। এই জন্য কিছু কিছু শব্দ আঞ্চলিকতার প্রয়োগ দরকার। তো বিএনপিকে ফান্দে আটকানো হয়েছে এই কথার মাধ্যমে বা এই কৌশলের মাধ্যমে। কোন কৌশল? জাতীয় পার্টি চাইলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। কি ফাঁদ? ফাঁদ হচ্ছে যে বিএনপি তো নির্বাচন চায় না, আবার সরাসরি কিছু বলেও না। এখন কোনো কারণে যদি বিএনপি বলে যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না, কিন্তু সরকার তো সিরিয়াস যে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে হবে, তাহলে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলে কাদের নিয়ে করবে? তখন কিন্তু এটা আছে, জাতীয় পার্টিকে নিয়ে করবে। আর জাতীয় পার্টি নির্বাচন করতে পারা মানে আওয়ামী লীগ কিন্তু থেকে যায়। আজকে আপনাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা গল্প শেয়ার করব। এখান থেকে অনেক কিছু শেখার আছে এবং রাজনীতি কোন দিকে যাচ্ছে সেটি আপনারা পরিষ্কার একটা ধারণা পাবেন। এবং এই যে গল্পটা বলবো, এটি একেবারে আমার জীবনের সাথে স্বয়ং আমি তার চাক্ষুষ প্রমাণ, আমার সাথে এটি ঘটেছে। চলেন আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করি। 5 আগস্টের পরবর্তী সময়ে শেখ হাসিনা তখন পালিয়ে চলে গেছে ভারতে। কবি সাহিত্যিকদের একটা সম্মেলনের আহ্বান করা হলো ঢাকার বাইরে। আমি এবং আমার সাথে অন্য আরেকজন কবি এবং আরো 4 জন কবি, মোট আমরা ঢাকা থেকে প্রায় 6-7 জন কবি গেলাম সেই জায়গায়। সেখানে গিয়ে আমরা সারাদিন ধরে কবিতা পাঠ করলাম। তারপরে বিপ্লবী সমস্ত কবিতা, 5 আগস্টের পূর্বে লেখা ফ্যাসিবাদের বিরুদ্ধে যে সমস্ত কবিতা সেগুলো পড়া হলো। এরপর ওইখানেই আমাদের এই ঢাকার কবিদের, আমি নাম বলছি না, সঙ্গত কারণেই নাম বলছি না, তো ঢাকার কবিদের নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হলো। তো আমাকে সেই গ্রুপে অ্যাড করে নেওয়া হলো। সেখানে আরো অনেক বড় বড় কবি সাহিত্যিক ছিল। তো সেখানে বিভিন্ন কথাবার্তা হয়, আমি শুধু দেখি, বারবার যখন নোটিফিকেশন আসে আমি ওটা একটু দেখি, পড়ে দেখার চেষ্টা করি কে কি লিখছে। তো 1-2 দিন যাওয়ার পরে লক্ষ্য করলাম সেখানে বামপন্থীদের আধিক্যটা প্রবল। বলা চলে লিডিং পজিশনে যারা, ওই গ্রুপের যারা নেতৃত্ব দিচ্ছে, যিনি তার আইডিয়াটাকে এক্সপ্যান্ড করার চেষ্টা করছে, অন্যদের ভিতরে ছড়িয়ে দিতে চাচ্ছে, তিনি খোদ একজন বড় বামপন্থী। তো সেখানে দেখি শুধু জামাত এবং বিএনপির বিরুদ্ধে প্রচন্ড বিষোদ্গার। তাদের চিন্তা চেতনা জামাত এবং বিএনপিকে ঘিরে তারা আউট করে ফেলবে। আমি পড়তে পড়তে অধৈর্য হয়ে গেলাম। এক পর্যায়ে দেখি তিনি একটি মন্তব্য সেখানে করলেন, একটি বেশ বড় একটা লম্বা লেখা দিলেন। তার লেখার মূল কথা হচ্ছে, আমরা শেখ হাসিনাকে তাড়িয়েছি বাংলাদেশ থেকে, এবার বিএনপিকে ধরার পালা। জামাত তো আগেই আউট, এবার বিএনপিকে ধরার পালা, বিএনপিকে বাংলাদেশ থেকে বিতাড়ন করে তারপরে ছাড়বো। আমি আর ধৈর্য রাখতে পারলাম না। আমি তখন ওই চ্যাট বক্সে লিখলাম যে 5 আগস্টের পরবর্তী সময়ে 2টি দল বাংলাদেশে এখন কার্যকর, জামাত ইসলামী এবং বিএনপি। নিঃসন্দেহে বিএনপি অনেক বড় দল এবং বিএনপি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবে, তারা রাষ্ট্র পরিচালনা করবে। ওই সময় কিন্তু ঠিক এরকম পরিবেশই ছিল। সুতরাং এমতো অবস্থায় যারা বিএনপি এবং জামাতকে এখান থেকে তাড়াতে চায়, তাদের উদ্দেশ্য ভিন্ন। তারা কোন দেশি এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তারা আসলে কারা? আপনি এখানে বিএনপিকে মাইনাস করে, বিএনপিকে এখান থেকে বিতাড়িত করে কাকে এখানে বসাতে চাচ্ছেন? নেতৃত্ব দেবে কে? রাষ্ট্র পরিচালনার মতো দলকে? এরকম আমি আমার মতো করে কিছু প্রশ্ন সেখানে রাখলাম। রাখার পরেই দেখলাম যে ভদ্রলোক, উনি আমাকে যিনি ইন করিয়েছেন, যিনি অ্যাড করেছেন, তাকে বেশ কড়া সুরে যে এইখানে এই সমস্ত লোক আছে, তাহলে আমাকে কেন এখানে দায়িত্ব দেওয়া হলো, আমাকে কেন এখানে কথা বলতে দেওয়া হলো, আগে জানলে তো আমি এখানে আসতাম না, এই জাতীয় লোককে রেখে কেন এখানে রেখে দেওয়া হয়েছে। তো তখন আমাকে যিনি ইন করিয়েছিলেন, অ্যাড করে নিয়েছিলেন, তিনি সাথে সাথে আমাকে ফোন দিলেন,
যে ভাই উনি আমাদের বড় ভাই, উনি খুবই অমুক তমুক ইত্যাদি ইত্যাদি বললেন। উনি যা বলে আপনি শুধু দেখে যান, কোনো কথা বলা দরকার নেই, শুধু পড়েন আর শোনেন, এখানে কোনো মন্তব্য করার দরকার নেই। তো আমি বললাম যে এটা কি বলেন ভাই, এই ধরনের মানে অখাদ্য কুখাদ্য এখানে সে এক্সপ্রেস করছে, আর তার কথার জবাব দেওয়া যাবে না, এটি আপনি কি বললেন? তো যাই হোক, পরে আমি তাকে বললাম ঠিক আছে ভাই, আমি আপনার সম্মানের দিকে তাকিয়ে, যেহেতু আপনি আমাকে ওখানে অ্যাড করেছেন, ঠিক আছে আমি কথা বলবো না, দেখি। তারপরে দেখি যে ভদ্রলোক আমাকে রিমুভই করে দিয়েছে সেই গ্রুপ থেকে। তারপরে তো আর জানি না। গল্পটা আপনাদের সামনে এই কারণে নিয়ে আসলাম আজকে, একটু মিলানোর চেষ্টা করেন তো বিএনপির বর্তমান অবস্থা। আজকে বিএনপি কোন পর্যায়ে চলে গেছে, মানে খাদের কিনারায় কিন্তু অবস্থান করছে। যে কোনো মুহূর্তে বিএনপি ঢোপাস করে পড়ে যেতে পারে, এবং পুরা জনবিচ্ছিন্ন কিন্তু করে ফেলানো হয়েছে। আর এই জনবিচ্ছিন্ন কারা করেছে একটু দেখেন তো, মিলান তো। আমি কয়েকজনের নাম বলি, আপনারা একটু দেখেন তো তারা কারা। তারা বামপন্থী কিনা। নাম্বার 1 শাহেদ আলম, যাকে আমরা বিরানি আলম বলি, তার কথাবার্তা শুনছেন তো? সে হচ্ছে বুদ্ধিজীবী, বিএনপির বুদ্ধিজীবী। এখন শেখ হাসিনার সময় শেখ হাসিনার চাটুকারগিরি করেছে, তেল মেরেছে, দালালি করেছে, তারেক রহমানকে খালেদা জিয়াকে যাচ্ছে তাই বলেছে, বিএনপিকে কোনো দলের ভিতরেই গণ্য করে নেই। এখন আবার তারেক রহমানকে সে তেল মারছে। এরপরে এই যে ডক্টর জাহেদ, বামপন্থী, তার চিন্তা চেতনা দেখেন, মানে জামাত ইসলাম বা বিএনপি একত্রিত হয়ে একটা বাংলাদেশপন্থী একটা দল দেশ চালাবে, এই চিন্তা চেতনা তাদের ভিতরে নাই। যে কোনো ভাবে ভারতের আধিপত্য এখানে ডেকে আনতে হবে, এদের উদ্দেশ্যই কিন্তু এটা। এরপরে আব্দুল নূর তুষার, বামপন্থী। আনিস আলমগীর, পুরা তো আওয়ামী লীগ, এবং বিএনপি নমিনেশনও দিয়েছে 2 জন আওয়ামী লীগকে, একেবারে খোদ আওয়ামী লীগের নেতাকে নমিনেশন দিয়েছে। দলের ভিতরে যদি যান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি বামপন্থী, এবং সেই কিন্তু এখন সবকিছু করছে। এরকম আরো নাম না জানা, নাম বললাম না, সবার নাম বলে কোলানো যাবে না। আরো অনেকেই আছে যাদের কথা, যাদের কার্যক্রম বিএনপিকে একেবারে জনপ্রিয়তার তলানিতে নিয়ে গেছে। বাংলাদেশে যদি সুষ্ঠু ভোট হয়, জনগণ যদি তাদের সঠিক মতামত ব্যালটের মাধ্যমে দিতে পারে, তাহলে লিখে রাখতে পারেন আপনারা, বিএনপির ভরাডুবি ঘটবে। কিন্তু অন্যদিকে খেলা চলছে, সে অন্য বিষয়, খেলাটা অন্য জায়গায় চলছে। জনগণের পিছনে আর এখন বিএনপি নাই, দৌড়াচ্ছে না। তারা এখন যেখান থেকে যারা ক্ষমতা এনে দিতে পারে তাদের পিছনে দৌড়াচ্ছে। তো এই যে বিষয়গুলো দেখেছেন, এদের বামপন্থীদের ভিশনটা কি, তাদের মিশনটা কি। আবার এনসিপি যখন জামাত ইসলামের সাথে জোট করার চিন্তা ভাবনা করছে, তখন এনসিপির ভিতরে কিছু নারী সহ কিছু মানুষ তারা এই খপ্পরে পড়ে গেছে, অর্থাৎ ওদেরকে লিড দিচ্ছে। অর্থাৎ বামপন্থীরা এই প্ল্যান নিয়ে আগাচ্ছে, এবং সেখানে কিন্তু মূল নায়কের ভূমিকা পালন করছে প্রথম আলো এবং ডেইলি স্টার, মতিউর রহমান এবং মাহফুজ আনাম। তো এনসিপির এদেরকে ধরেছে। এখন যখন এনসিপি জামাতের সাথে জোট করতে যাচ্ছে, জামাতের প্রতি তাদের এত চুলকানি, জামাতের প্রতি না, এদের চুলকানি মূলত ইসলাম শব্দ যেখানে আছে সেখানেই এদের চুলকানি। এরা এনসিপির 30 জন নেতা নেত্রী নাকি নাহিদ ইসলামের কাছে চিঠি দিয়েছে, স্মারকলিপি দিয়েছে, জামাতের সাথে জোট করলে তারা জোটে থাকবে না। চুলকানিটা কোথায় দেখেছেন? আর দেশ কিভাবে চলবে, এদের এই চিন্তা নাই। ওদের চিন্তা জামাতের সাথে আমরা যাবো না, দেশ জাহান্নামে যাক। এই চুলকানি যতদিন থাকবে, ততদিন তোমরা বাংলাদেশের রাজনীতি তো দূরের কথা, রাজনীতির প্রথম পাঠশালাতেই তোমরা ঢুকতে পারবে না। এটি একেবারে লিখে নিতে পারো। এই মহিলাগুলো, তাসলিম যারা, সামান্তা, শারমিন, ওই যে কুষ্টিয়ার যে মেয়েটা কি তাবাসসুম নাকি যেন, এগুলো এই দলের ভিতরে আছে। এরা অত্যাধিক নারীবাদী হয়ে গেছে। আর নারীবাদী হলেই কি তোমাদের, ইসলাম শুনলেই তোমাদের চুলকাবে? নারীবাদী হলেই কি ইসলাম বিদ্বেষী হতে হবে? জামাতের সাথে তারা রাজনীতি করবে না, জোটে যাবে না। কার সাথে জোটে যাবে? এনসিপির ভবিষ্যৎটা কি হবে যদি এনসিপি জামাতের সাথে জোট না করে? বিএনপির সাথে যাবে? যাও, বিএনপির সাথে যাও। বিএনপি তো তোমাদের 4টা আসন দেবে, জামাত তো তাও 30-35টা 40টা আসন দেওয়ার কথা বলেছে। এনসিপি নির্বাচনে গেলে যে অবস্থা করে ফেলেছে, এই মেয়েগুলো কিন্তু, এই মেয়েগুলো এবং ওই ছেলেগুলো যারা এই যে ইসলাম নিয়ে যাদের চুলকানি, এরা কিন্তু এই এনসিপিকে জনবিচ্ছিন্ন করে ফেলেছে। এদের পিছনে ওই গোষ্ঠীটা লেগেছে, আমি যাদের গল্প করলাম। দেখেন, আপনাদেরকে বলেছিলাম দর্শক যে এনসিপির অবস্থা কিন্তু আস্তে আস্তে গর্তের দিকে যাচ্ছে। এইমাত্র ব্রেকিং নিউজ হচ্ছে, ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন এনসিপির তাসনিম জারা। বুঝতে পারছে যে দল এখন আদর্শের মানে চ্যুত হয়ে একবার বিএনপি একবার জামাতের দিকে দৌড়দৌড়ি করছে, কিন্তু এই দৌড়দৌড়ি করার কথা না। তারা একটা সফল অভ্যুত্থানের পর তাদের একটা আদর্শিক অবস্থান সবাই প্রত্যাশা করেছিল যে তরুণরা পথ দেখাবে, কিন্তু কোথায়? সেই পথ তো ক্ষমতার মধ্যে যে হারায় গেল। সেই পথ হচ্ছে ডক্টর ইউনূসের দরজায় যে, অথবা সেই প্রধান উপদেষ্টার দপ্তরে যে হারায় গেল। আমি কতবার বলেছি যে এনসিপির ক্ষমতায় বাইরে থাকা দরকার ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্ত করার মধ্য দিয়ে মুহূর্তের মধ্যে তারা তরুণদের মাঝ থেকে চলে গেল। কারণ তরুণদের একটা বড় বেজ হচ্ছে শিবির। গত 15 বছরে তারা গোপনে তারা সংগঠিত হয়েছে ছাত্রলীগের ব্যানারে বা ছায়াতলে, খুব কৌশলে তারা সংগঠিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে তাদের অবস্থান ছিল। তো তাদের কেউ ওই ব্যানার হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ব্যবহার করছে, এবং তারা সময় মতন কিন্তু সরে গেছে।
তারা যে থাকতো, যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেহেতু একটা ইমেজ ছিল, সেটা দিয়ে অনেক কিছু করা যেত, রাজনীতিকে নিয়ন্ত্রণ করা যেত, কিন্তু তারা দ্রুম করে চলে গেল ডক্টর মোহাম্মদ ইউনূসের। কেন? তারা চাইলো যে এটা অভ্যুত্থানের সরকার, এই সরকারের মেয়াদ হবে অনেক দীর্ঘমেয়াদী, এই জন্য সংস্কার বিচার এগুলি শেষ হবে, তারপর নির্বাচন হবে, এই সমস্ত কথাবার্তা বলে তারা আসলে ক্ষমতার স্বাদ পাইতে থাকলো। এবং যখনই ডাক দেয় বিএনপি জামাতকে, সাথে এনসিপি আসে। আসলে এনসিপির কি সেই রকম স্তরের অবস্থান? তা তো না। ঢাকার বাইরে বা দু একটা শহরের বাইরে আর কোনো অস্তিত্ব নেই। যাই হোক, তবুও সম্মান যে তারা নেতৃত্ব দিল, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত তো তারা ঠিক মতন করতে পারলো না। তাদের একটা স্বতন্ত্র অবস্থানটাই দরকার ছিল। জোট তারা করতে পারলো না। জোটগুলো নিয়ে যদি, ছোট ছোট দলগুলো নিয়ে যদি তারা বলতো যে আমরা তৃতীয় শক্তি, আমরা আসন পাই না পাই, আমরা রাজনীতির জন্য লড়বো, সেই লড়াইটা কোথায়? আজকে দেখেন, এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে সে নির্বাচনের ঘোষণা দিচ্ছে তাসনিম জারা, ডাক্তার তাসনিম জারা অত্যন্ত জনপ্রিয়। আমি দেখছি তার পোস্ট যখনই হাজার হাজার লাইক করে। এই যে সে তার ফান্ডের জন্য বলছে যে পাবলিক আমাকে ফান্ড দিক, 23 ঘন্টা না 24 ঘন্টা নাকি 27 ঘন্টায় 37 লক্ষ টাকা চলে আসে। তার মানে অনেকে পছন্দ করে, একটা ডাক্তার শিক্ষিত মেয়ে, সে রাজনীতি করতে চায়, তার প্রতি সমর্থন আছে। কিন্তু এনসিপির প্রতি তো আর সেই সমর্থনটা নেই মনে হচ্ছে, কারণ তাসনিম জারা তার নিজের একটা অবস্থান তৈরি করছে এনসিপি করেও। সেই তাসনিম জারার প্রতি মানুষের যত আগ্রহ, এনসিপির প্রতি কিন্তু এখন আগ্রহটা তেমনটা নেই। তারপরেও তাসনিম জারা ধরে রাখতে পারতো, কিন্তু নির্বাচনের আসন নিয়ে, অর্থাৎ এমপি হইতেই হবে, না হলে মানে রাজনীতিতে টেকা যাবে না, এই যে মাথার মধ্যে ঢুকলো, ঢুকে যে বিএনপি মানে বেশি আসন দিলে বিএনপি সাথে, কম আসন দিলে না, তাহলে জামাতের সাথে যাব, তাহলে কি দাঁড়ালোটা কি? সেই প্রচলিত রাজনীতির সাথেই তো আপোষ করছে। ফলে সব মিলায় এই যে দেখেন, এখনই মাত্র আসলো এনসিপি থেকে পদত্যাগ করছেন ডাক্তার তাসনিম জারা। শুরু হলো, কিন্তু কোথায় শেষ হবে দর্শক জানি না। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।